ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। গঠন করা হয়েছে মন্ত্রিসভা ও শপথ নিয়েছে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। এবং বাংলাদেশে যে নির্বাচন হয়েছে তার নির্বাচিত সদস্যবৃন্দ শপথ নিয়েছে। কিন্তু এই শপথ নেয়ার ভেতরে নানান কথা উঠেছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানান কথা হয়েছে, নির্বাচন নিয়ে অনিয়ম কারচুপি নিয়ে নানান ধরনের রিপোর্ট প্রকাশ হয়েছে। সবগুলো নিয়ে আজকে একটু কড়া কথা, কাঁচা কথা আলোচনা করতে চাই। আমার সাথে যুক্ত আছেন নোমান আব্দুল্লাহ, বার্লিন জার্মানি থেকে রাজনীতি বিশ্লেষক। আমরা ওনার সাথে আজকে আলোচনা করব, কিছু কাঁচা কথা, জনগণের মনের প্রশ্ন আজকে বুঝে নিতে চাই। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই আয়োজনে। ধন্যবাদ সুদীপ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি সুন্দর একটি আলোচনা হবে। দর্শকদের জন্য একদম সহজেই যদি প্রশ্নটা করি নোমান ভাই, অনেক অভিযোগ দর্শকদের মধ্যে, অনেক অভিযোগ সোশ্যাল মিডিয়াতে, অনেক অভিযোগ নির্বাচন কি কারচুপি হয়েছে কিনা, বা এই নির্বাচনটা কি সমঝোতার নির্বাচন ছিল, এরে এত আসন দিব, এরে এত আসন দিব, দুজনে মিলেমিশে থাকবো, কোনো প্রকার প্রশ্ন তোলা যাবে না, যতটুকু দেখানো দরকার জনগণকে তাই দেখাবো। আপনার কাছে কি মনে হয়, যদি একদম কথা বলেন, কাঁচা কথা বলেন আপনি? ধন্যবাদ সুদীপ ভাই। আসলে আমরা যদি দেখি, গত 17 বছর দেশে আসলে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, এবং আমাদের যে একদম। প্রশাসনটি আছে বর্তমানে, আপনি যত যাই বলেন, তারা আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার কোনো ইলেকশন করেনি। অনেকে লাইফ টাইমে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেনি। সো এটা এক্সপেক্টেড ছিল যে কিছু কথা আসবে, কিছু সমস্যা হবে, এবং যেগুলো আমরা যারা বিগত রাজনৈতিক ইতিহাস জানি, আমরা যে ইলেকশনগুলো দেখেছি, হুম। সব সময় কিছু না কিছু ঝামেলা হয়। কিন্তু এইবারের ইলেকশনে একটু ডিফারেন্ট ছিল, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা হয়েছে, কিন্তু সেনাবাহিনী কঠোরভাবে সবকিছু দমন করেছে। যে জায়গায় হুম। সেনাবাহিনীকে ডাকা হয়েছে, তারা সেখানে গিয়েছে, কঠোরভাবে সব দমন করা হয়েছে। এবং আমি যেটা মনে করি, ওভারঅল কিছু অ্যানোমালি আছে। আই উড সে দ্যাট ইজ অ্যারাউন্ড 5%, যেটা একটা অ্যাকসেপ্টেবল মার্জিন। বাট ওভারঅল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই, কারণ আপনাকে এটাও বুঝতে হবে, এই এই নির্বাচনে হা ভোট হয়েছে। এই নির্বাচনে দুইটি নতুন একটি সরকার গঠন হয়েছে, একটি প্রসেসের পর একটা নতুন সংবিধান আসছে। আমরা যদি ছোটখাটো বিষয় ধরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে সেটা এই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। আমি জানি অনেকের মনে ফ্রাস্ট্রেশন থাকবে বিভিন্ন হুম। কারণে, বাট হুম। ওভারঅল হুম। আমি স্যাটিসফাইড উইথ আমাদের যে ক্যাপাবিলিটি ছিল সেই অনুযায়ী আমরা আসলে ভালো একটি নির্বাচন করেছি। কিন্তু কিন্তু নোমান ভাই, আমি একটু আপনাকে বলতে চাই এবং দর্শকদেরকেও বলতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া এবং হলফনামা পর্যবেক্ষণ, এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা দেখছেন নিশ্চয়ই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা রিপোর্ট প্রকাশ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে রিপোর্ট, সেই রিপোর্টে ওনারা 300টি সংসদীয় আসনের ভিতরে 70টি নির্বাচনী আসন পর্যবেক্ষণ করেছেন এবং নির্বাচনের নানান তথ্য ওনারা এনেছেন। এই 70টি মানে আসনের ভিতরে ওনারা যেটা পেয়েছেন, 40% আসনে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। এই অনিয়মগুলো কি কি? আপনি যেমনটি বললেন যে তেমন ভাবে এটাকে আমলে নেওয়া যায় না, কিন্তু টিআইবি বলছে 46.4% কেন্দ্রে ওনারা ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ঘটেছে। 35.7%-এর ক্ষেত্রে ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। এবং জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 21.4% সেন্টারে। যে 70টা ওনারা পর্যবেক্ষণ করেছেন তার ভিতরে এই 21.4% জাল ভোট। এছাড়া আরো অনেক কথা রয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন না করা, ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অজুহাত দেয়া, ঠিক আছে, প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বলা, ইত্যাদি নানান অভিযোগ তো আছে। তাহলে জনগণ যা ধারণা করেছে সেটা কি একেবারেই অমূলক? সেখানে আমি যেটা বলবো যে 100% আপনি সম্পূর্ণ সুন্দরভাবে করা আসলে পসিবল ছিল না, বিশেষ করে যে প্রশাসনের যে হুম। অবস্থাটা ছিল সেটি আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি যেটা বলতেছেন, আমি যেটা বলতে চাচ্ছি এখানে, মানুষ ভোট দিতে গিয়েছে এবং মানুষ তার হ্যাঁ। মন মতো ভোট দিয়েছে। কিছু অনিয়ম হয়েছে, কিছু অনিয়ম হচ্ছে। যেমন ধরেন, বিভিন্ন কেন্দ্রের সামনে আপনি যারা জানেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা থাকেন। তারা হুম। কেউ হুম। হুম। ভোট দিতে গেলে তাকে বলেন, প্লিজ এটাতে ভোট দিয়েন। অনেক অনেক সময় যাদের পরিচিত মানুষের সাথে থাকে, সেখানে তাদের একটু হুম। জোর জবরদস্তি করার মতো অবস্থা হয়ে যায় অনেক সময়। কিন্তু হুম। ব্যালট পেপার গত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, যেমন আপনি এক দল ব্যালট পেপার সব নিয়ে গিয়েছেন, আগের রাতে ভোট করে রেখেছেন, এরকম হয়নি। হুম। এবং আপনি যদি বলেন যে ঘটনাগুলো এসেছে বিভিন্ন জায়গায়, যে ব্যালট পেপার উদ্ধার করা হুম। হয়েছে, হুম। এগুলো এসেছে শুধুমাত্র কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে অ্যাকশন নিয়েছে সরাসরি। যখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে ক্রিমিনালদের ধরেছে, তখন কিন্তু আমরা হুম। এইগুলো সামনে এসেছে। ওনার বিগত বছরগুলোতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি। হ্যাঁ, আমরা শুধু শুনেছি যে নিয়ে গেছে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো হুম। স্টেপ হুম। আমরা দেখিনি। এবং ওভারঅল আপনি যদি দেখেন,
ভোট কেন্দ্রের ভিতরে পরিবেশ শান্ত ছিল এবং ওভারঅল সবাই শান্তিভাবে ভোট দিতে পেরেছে। যদিও কিছু হুম যেই রিপোর্টটাতে উঠে এসেছে কিছু অ্যানোমালি তো আছেই। এবং এইটা আমাদের রাজনৈতিক কালচারের ক্ষেত্রে আমি একটা দোষ দিব, কারণ অনেক ক্ষেত্রে হুম যারা হুম ঢাকার বাইরে যেসব এরিয়াতে ইলেকশন হয় সেখানে অনেক সময় প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয় এবং বিভিন্নভাবে হুমকি ধামকি এই ঘটনাগুলো ঘটে থাকে। তবে আমি মনে করি এটা একটি চলমান প্রক্রিয়া এবং আস্তে আস্তে এই জিনিসটা থেকে উত্তরণ করা সম্ভব। তবে আর ওভারঅল এর মাধ্যমে আমি হুম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হুম করতে চাই। ওকে নোমান ভাই, আমি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। এত বছর পর ওনারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন, এটা একটা বিশাল ব্যাপার। অফিস আদালতে পাড়ায় মহল্লায় রাস্তাঘাটে রাস্তার দোকানপাটে আলোচনা হচ্ছে নির্বাচনের দিন যে কালিটা দেয়া হয়েছিল হাতে, সে কালিটা এখনো ওঠেনি, তারা এই আমেজটা নিয়েও গল্প করছে। কিন্তু নোমান ভাই, আমি একটু অবাকই হলাম, একটা টিভি চ্যানেলে বিএনপির সাবেক এমপি এবং নীলুফার ইয়াসমিন মনি, উনি বললেন যে ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমানকে জিতিয়ে দেয়া হয়েছে। আসলে শফিকুল আলম খান মিল্টন উনি উদযাপনও করে ফেলেছিলেন, তাকে কুরবানি দেয়া হয়েছে, কারণ ডাক্তার শফিকুর রহমান হারলে মান সম্মান থাকছে না। উনি বলছেন ঢাকা 16 আসনে আমিনুল হক মানে জিতবেন, তার অবস্থা খুব ভালো ছিল, তাকে কুরবানি দেয়া হয়েছে। ডক্টর এম এ কাইয়ুম ঢাকা 11 আসনে নাহিদের কাছে, তাকে কুরবানি দেয়া হয়েছে। তাহলে এই কুরবানিটা দিল কে? মানে এটা কি এমন আবদারের জায়গা? মানে বিএনপির একজন এইরকম নেতা, সাবেক এমপি, বিএনপির পোস্টেড মানুষ, তিনি যখন এই কথাগুলো বলেন, তাহলে জনমনে তো এই প্রশ্ন তৈরি হওয়াটা কি খুব স্বাভাবিক নয়? এখন কালকে যদি মৌলানা মামুনুল হকের আসন নিয়ে যদি তার দল কথা বলতে শুরু করেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমাকে কোরবানি দেওয়া হয়েছে, তার ডাক্তার খালিদুজ্জামান যদি বলেন তারেক রহমানের সাথে আমার ভোটের ব্যবধান ছিল মাত্র 4,000, তাহলে আমি এটা নিয়ে কথা বলবো, তাহলে আমাকে কুরবানি দেওয়া হয়েছে। তাহলে এই কুরবানি আসলে কে দেয়? আর মানে এই কুরবানি দেওয়ার রাইট কার? আমরা তো সারাদিন ভালোই ভোট দেখলাম, এটা নিয়ে না নোমান ভাই বলেন। হ্যাঁ, এখানে এখানে আসলে আমি একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমি যখন নিয়মিত হ্যাঁ ইলেকশন দিচ্ছিলাম আমার আমার পার্সোনাল প্রোফাইলে আমি আমি মামুনুল হককে বিজয়ী ঘোষণা করেছি প্রথমে, পরে একটু পরে আবার ববি রাজ্জাককে বিজয়ী ঘোষণা করেছি। এক্স্যাক্টলি এরপরে আবার এক্স্যাক্টলি। আবার মামুনুল হক মানে ব্যাক এন্ড ফোর্থ হয়েছে, এমনকি আমি হ্যাঁ মিল্টন হুম ভাইকেও আমি হুম বিজয়ী ঘোষণা করেছিলাম। এরপরে আমি একটু পরে জানতে পারলাম মিল্টন ভাই বিজয়ী হননি। সো হুম এইখানে আমি যেটা বলবো, যেই আমলাতন্ত্র এবং যেই আমলাতন্ত্রের যে আমলারা আছেন তাদের হুম মধ্যে চরম একটি মিসম্যানেজমেন্ট দেখা গিয়েছে। এবং সেটা হ্যাঁ ইলেকশনের সময় নয়, ইলেকশনের পরে, ইলেকশনের পরবর্তী রেজাল্ট গ্যাদারিং এর যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা একটা ধোঁয়াশা তৈরি করেছে। এবং সেইখানে এইসব প্রশ্নের হুম জন্ম দিতেই পারে, যেমন নীলুফার ইয়াসমিন উনি বলেছেন। হুম উনি ওনার আমার কাছে তো সোর্স নাই, আমি আসলে এখানে মন্তব্য করতে চাচ্ছি না কোন নেগোসিয়েশন হয়েছে কিনা, বাট এই যে একটা পরিস্থিতি তৈরি করা হলো ইলেকশনের হুম পর, রেজাল্ট ঘোষণার পর, আমরা অনেকে ঢাকা 7-এর ব্যাপারে বলছেন, অনেকে আহ, আমিনুল হক ভাইয়ের আসনের কথা বলছেন, অনেকে আবার হুম সেখান থেকে তারেক রহমান আসনের কথা বলছেন। এই যে ধূম্রজাল সৃষ্টি করা হলো, আপনি যখন একটা ট্রান্সপারেন্ট প্রসেসকে সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্টলি ম্যানেজ করবেন না, তখন এই কোশ্চেনগুলো আসবে। এবং এই কোশ্চেনগুলো আমি অমূলক মনে করছি না। আমি মনে করছি সম্পূর্ণ এটা যে নতুন রাজনৈতিক একটা অবস্থা তৈরি হয়েছে, তাদের মধ্যে যেহেতু হুম কমিউনিকেশন আছে, তারা হয়তো কোনোভাবে নিজেদের মধ্যে এগুলোর এগুলোর মধ্যে একটা সমঝোতায় চলে এসেছেন। তারা যেহেতু ওনারা দেখছেন বিভিন্ন কেন্দ্রে ঝামেলা হচ্ছিল এবং হুম কোশ্চেন সমস্যা হচ্ছিল। আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদিও এই সমঝোতাটাকে কোনো বড় সমস্যা হিসেবে দেখছি না, বাট ভবিষ্যতের ক্ষেত্রে হুম যখন রাজনৈতিক পরিবেশ আরো গরম থাকবে এবং দুইটা দল যখন আরো ক্লোজলি কন্টেস্ট করবে, তখন কিন্তু অবশ্যই এই হুম মিসম্যানেজমেন্ট হুম। গুলা বিশাল বড় ঝামেলার তৈরি করবে এবং তা থেকে অনেক সংঘাত তৈরি হতে পারে, যেই ব্যাপারে আমাদের একটা সতর্ক থাকতে হবে। একদম একটা প্রশ্নের লেজ ধরে আমি আপনার কাছে আসতে চাই নোমান ভাই। আপনি আমাকে এটা বলেন, জনমনের যে এখন একটা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, কারণ নির্বাচনের দিন রাতে ভোট গণনা এবং পরের দিন রেজাল্টে মানুষ একটা কথা বলেছিল, কারচুপি বা অনিয়ম করে জামাতরে হারানো হয়েছে অনেকগুলো আসনে, মানুষের মনে এই প্রশ্ন ছিল। কিন্তু দিন যত যাচ্ছে কেন জানি মনে হচ্ছে, এবং দর্শকদের ভিতরে অনেকেই প্রশ্ন করছে, কিছু পুরনো মানুষদের ভিডিও ভাইরাল হচ্ছে যে তারা আগে থেকেই বলেছিল যে জামাতকে 70 থেকে 80টা আসন দেয়া হবে, এবং জামাতকে চাইলেও এখন আর নির্বাচন মানে ইয়ে দেয়া
হবে না, মানে তারা ক্ষমতায় যেতে চাইবে না, সমঝোতার কথা। আজকে সেই সমঝোতার ভিতরে আগুনে ঘি ঢালা হয়েছে আমার কাছে মনে হয়। কেন? আমি এইবারে এই বর্তমান প্রেক্ষাপটটা আসতে চাই, মন্ত্রিসভার যে প্রশ্ন। আজকে যে মন্ত্রিসভা গঠন হলো, সেই মন্ত্রিসভার শপথ নেওয়া হলো, সেগুলোকে দেখে একটা প্রশ্ন খুব আসলো, যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, জনাব এখন তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তো তিনি বিগত সরকারে তাকে সরানোর জন্য বিএনপি সরকার কিন্তু, মানে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছিলেন যে তিনজন ব্যক্তির ব্যাপারে বলেছিলেন, দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন। তিনি ঠিক ক্ষমতা ছাড়লেন আর এসে আর একটা গদিতে বসে পড়লেন, তাও আবার পররাষ্ট্রমন্ত্রীর মতো জায়গায়। তার ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করলো যে তিনি অজিত দোভালের সাথে যোগাযোগ করেছেন এবং এটা একটা ফ্রেমিং এর ব্যাপার ছিল। জনমনে নানান প্রশ্ন আসছে। আপনি কিভাবে দেখেন বা আপনার বিশ্লেষণ কি বলে আসলে এই জায়গাটাতে? এই প্রশ্নটা বিএনপি কে কতটা বিব্রত করবে? প্রথম প্রথম কোশ্চেন আসি যে আসনগুলোর যে অবস্থা, আমি কিন্তু আপনার আগেই আমি দেশে থেকে আসার পরপরই আপনার একটা অনুষ্ঠানে এসেছিলাম, তখন আমি বলেছি আসলে হ্যাঁ। জামাত 100টা জি। আসন পাবে না, কম পাবে, এবং কেন পাবে সেগুলো আমি হুম, বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। যদিও জামাত অনলাইনে অনেক হাইপ তৈরি করেছে, এই হাইপটা তাদের হয়তো ইলেকশনের একটা প্রসেস ছিল, যার কারণে তারা আসলে হুম, আগের চেয়ে একটু বেশি ভোট পেয়েছে। বিভিন্ন জায়গায় আসনগুলো কন্টেস্টেড হয়েছে, তাদের প্রার্থী থাকলে হয়তো তারা আরো ভালো করতে পারতো। বিশেষ হ্যাঁ। করে ঢাকা 19-এর কথা আমি আপনার এখানে বলে গিয়েছিলাম যে ঢাকা 19-এ জামাতের কোনো প্রচারণাই ছিল না, মানে এনসিপির সাপলা করে যে ওনার কোনো প্রচারণা ছিল না, তাও উনি মোটামুটি ভালো ভোট পেয়েছেন। এবং উনি যদি প্রচারণা করতে পারতেন হয়তো আরো ভালো ভোট পেতে পারতেন। এই যে হুম, এটা এটা আমার অবজারভেশনটা ছিল, সেখান থেকে আমি দেখেছি যে জামাত তার অনলাইন কার্যক্রম দিয়ে ভোটগুলো পেয়ে এসেছে। এবং পরের হুম, কোশ্চেনটা আসছে, এখানে আসলে সকাল থেকে অন্য সবার মতো আমিও একটু সারপ্রাইজ ছিলাম যে খলিলুর রহমান তাকে কিভাবে মন্ত্রিত্ব দেওয়া হয়। এবং এর আগে আরেকজনের কথা এসেছিল যে মন্ত্রিপরিষদ সচিব যাকে করা হয়েছে তাকে নিয়েও কিন্তু কোশ্চেন এসেছিল, তার তার বিরুদ্ধেও কিন্তু কিছু হুম, কিছু অভিযোগ ছিল। এবং সেইখান থেকে আবার খলিলুর রহমান এখানে এসেছেন। এখন এই জিনিসটাকে আপনাকে একটু ব্রড সেন্সে দেখতে হবে যে বাংলাদেশের যখনই হুম, বিপ্লবটি হয়েছে, বিপ্লবটি হওয়ার সময় যদিও কিছু দেশ আমাদের সরাসরি সাথে সাথে ডক্টর ইউনূস আসার কারণে আমাদের সাথে এসেছিল, বাট ওভারঅল কিন্তু আমাদের বন্ধু দেশ এবং আশেপাশের যেই মোড়লরা হুম, ছিলেন তারা কিন্তু সরাসরি আমাদের একদম, সমর্থন দেননি, এবং আমাদের এগেনস্টে বিভিন্ন কাজকর্ম করছিলেন। এবং সেই কাজকর্মটা যখন একদম। করছিলেন তখন এরপরে খলিলুর রহমানের যখন এন্ট্রি হয় আমাদের সিনারিওতে, তখন আহ, অনেক কিছু পরিবর্তন আসে। এবং পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটা দেখা গেছে যে কয়দিন আগেও আমরা একটা ট্রেড ডিল সাইন করতে পারলাম, যখন যুক্তরাষ্ট্র ডানে বামে সবার সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে এবং বিভিন্ন মানুষকে, বিভিন্ন হুম, টিমকে এবং বিভিন্ন দেশকে তারা বিভিন্নভাবে ট্যারিফ দিচ্ছে। সেই সময় কিন্তু আমরা আমাদের ফেভারেবল, আমি বলবো না কারণ আপনি যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে হুম, নেগোসিয়েশন করবেন আপনার ফেভারেবল 100% হবে, বাট জি, লিস্ট আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এবং একটা অ্যাডভান্টেজ পজিশন নেওয়ার জন্য আমরা 70-80% ফেভারেবল একটা চুক্তি পেয়েছি। এবং এই চুক্তিটা শুধু নয়, আপনি দেখবেন ইন্ডিয়াকে থামানো এবং আশেপাশে হুম, ফরেন পাওয়ারকে থামানো এবং এগুলোকে ম্যানেজ করার কারণে উনি ওনার একটা ক্যাপাবিলিটি দেখিয়েছেন। এবং আমার যেটা মনে হচ্ছে এই ক্যাপাবিলিটিটাই ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করে তারেক রহমান রেখে দিয়েছে। কারণ আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, যেমন 2007 সালে হুম, যখন হুম, বিএনপি ক্ষমতা থেকে চলে যায়, বিএনপির সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছিল, বিএনপির কোনো বাহিরের বন্ধু ছিল না যারা তাকে পরে হুম, সাপোর্ট দিবে। যদিও বিএনপি এরপরে এবার ইলেকশনের সময় আন্দোলন ভালোই জমিয়ে ফেলেছিল, কিন্তু ইলেকশনের পর আর বিএনপি কোনো সাপোর্ট পায়নি। আমার মনে হয় এই জায়গাটা থেকেই বিএনপি একটা গ্যাম্বল করেছে। তারা খলিল রহমানকে তাদের সাথে রেখে দিয়েছে, এবং খলিল রহমানের যে ক্যাপাবিলিটিটা, সেটা এখন যে একটা সরকারকে স্টেবল করতে হবে এবং সরকারের যে হুম, সাপোর্টটা লাগবে। এবং বিশেষ করে এখন আপনি জানেন আওয়ামী লীগ বিভিন্নভাবে আবার রিঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, তারা যাতে সেটা না করতে পারে এই ক্ষেত্রে উনার যে লবিং এবং উনার যে কানেকশন গুলো, সেগুলো আসে ভূমিকা রাখবে। এবং এই ভূমিকাটাই আসলে আমার যেটা মনে হয় বিএনপি ইউজ করতে চাচ্ছে। এবং আরেকটা বিষয়, খলিল রহমানকে এমনও হতে পারে, আই এম গেসিং, যে তাদের মধ্যে আগেই যোগাযোগ ছিল, বিকজ আজকে যদি আপনি সায়ের ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, উনি যেভাবে হুম, একটা ইঙ্গিত করেছেন, তার মানে উনাকেও হয়তো কোনোভাবে ইউজ করা হয়েছে বিএনপি তার অপোজিশনকে ঘায়েল করার জন্য, অপোজিশনের প্ল্যানটাকে একটু দুমড়ে মুছে দেওয়ার জন্য। এবং সেই কারণে তাকে অ্যাটাক করে হয়তো তাকে পিনাকি অথবা অন্যদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এটাও হয়তো একটা স্ট্র্যাটেজি হতে পারে। বাট এইসব বিষয়গুলো আপনারা জানেন, এগুলো সব আমরা গেস করতে পারি, বাট অবভিয়াসলি আমরা তো 100% কোনো কিছু কনফার্মেশন না না, দিয়ে বলতে পারি। অবশ্যই। এখানে নোমান ভাই আর একটা প্রশ্নও তো উঠছে এবং সোশ্যাল মিডিয়াতে তো অনেকেই কথা বলছেন যে ভারতের যিনি একজন খুব বিখ্যাত ব্যক্তি অজিত দোভাল, তার সঙ্গেও কিন্তু খলিলুর রহমানের খুব
কাছাকাছি একটা মিটিং এর খবর কিন্তু অনেকেই কথা বলছে এই ব্যাপারটা। প্লাস হলো গিয়ে যে এই ডটগুলো তো অনেকেই মেলানোর চেষ্টা করছে যে জনাব তারেক রহমান সাহেব যখন, মাননীয় প্রধানমন্ত্রী এখন বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফেরেন, তখন কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা কিন্তু বলেছিলেন যে তাদের সাথে একটা নেগোসিয়েশন বা ভারতের ইঙ্গিতে বা তারা দেশে ফিরেছেন। তো যা হোক, এই ব্যাপারগুলোর মধ্যে কমেন্ট থাকবেই আসলে সে ব্যাপারটা। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে। আপনি বলেছিলেন যে জামাতের একটা হাইপ তুলেছিল অনলাইনে। আচ্ছা নোমান ভাই, এই আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের যে ভোট, এটা তো মোটামুটি এখন সবাই বিশ্বাস করে যে আওয়ামী লীগের ভোটের যতটুকু কাস্ট হয়েছে তার প্রায় 90%-এরও বেশি চলে গিয়েছে বিএনপির ব্যালটে। এটাই এটাই স্বাভাবিক এবং এটা সবাই বিশ্বাস করে। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, জামাতে ইসলামী যে 2 কোটির বেশি ভোট পেল, বাংলাদেশের প্রেক্ষাপটে 2 কোটির বেশি যদি কেউ ভোট পেয়ে থাকে, যে জোটটা, তাহলে সেই জোটটা তো আওয়ামী লীগের সহায়তা ছাড়াই 2 কোটি থাকলো। এখন এদের ভোট তো সাধারণত কমে না, মানে এদের যারা কোর সাপোর্টার তারা কোর সাপোর্টার ভোট দেয়ই আসলে মূলত। তাহলে তো এটা খুব একটা অমূলক নয় যে ওই হাইপটা তোলাটা তো খুব একটা অমূলক নয়, কারণ 2 কোটি ভোটার যার ব্যাংকে আছে আওয়ামী লীগের সমর্থন ছাড়া, জাতীয় পার্টির সমর্থন ছাড়া, তো তারা তো এই হাইপ তুলতেই পারে এবং তারা তাদের হাইপটা তো যৌক্তিক। আহ, তাদের যে হাইপটা, তো আপনি আপনি যে কথাটা বলেছেন, তারা হাইপ একটা তুলেছে এবং তারা যে দেখাতে চেয়েছে তারা ক্ষমতায় যাবে, আসলে বাস্তবতা ছিল হুম ভিন্ন। মাঠে মাঠে হুম 300 আসনে জেতার মতো ক্যান্ডিডেট জামাতের ছিল না। এবং হুম জামাতের মেইন ক্যান্ডিডেট যারা ছিলেন এবং যেগুলো আসনগুলোতে ক্লোজ হয়েছে, আপনাকে এটা দেখতে হবে। আপনি যদি ধরেন, হুম আমি আমার সাভারের আসনটার বিশ্লেষণ করি, সাভারের যেই ঢাকা 19, ঢাকা, এটা অনেক বড়, বিশাল বড় একটা এরিয়া, এবং এখানে হুম হুম আরবান হুম। এরিয়া যেমন আছে, তেমন একটু গ্রামীণ এরিয়াগুলো আছে। আপনি যদি আচ্ছা। দেখেন ভোটগুলো, যদি দেখেন এই পুরো ভোটের যে লাইনিংটা, যেখানে আহ, আহ, 11 দলীয় জোট ভালো করেছে, তারা সবাই ছিল আরবান ভোটার। এবং এই আরবান ভোটারদের মধ্যে অনেকে ছিল যারা বিগত দশকে আওয়ামী লীগকে বিভিন্নভাবে সমর্থন করেছে। এবং আরবান হুম যে আওয়ামী লীগ ভোটারটা, সেটাকে জামাত এবং 11 দলীয় জোট ভালোভাবে টেনেছে। এবং এই এই জিনিসটা হয়তো আমরা ইগনোর করি, বিকজ আরবান যে আওয়ামী লীগের ভোটাররা ছিলেন, তারা কিন্তু ভোকাল ভাবে আওয়ামী হুম লীগকে সাপোর্ট করেননি। তারা সুপ্তভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এবং অনেক কিছু সময় তারা নীরব ছিলেন। এবং সেই ভোটটা কিন্তু একদম। জামাত এই হাইপটা তুলে নিজেদের ভাগ্যে নিতে পেরেছে, এবং এই হাইপটা তাদের সেইখানে কাজে লেগেছে। কিন্তু এই হাইপটা কি তাদের ক্ষমতা নেওয়ার হুম মতো হাইপ, অথবা ক্ষমতায় আসার মতো? না, আমি মনে করি তারা ক্ষমতায় আসবেন, এটা তারা কখনো হয়তো সেন্ট্রাল থেকে তারা হয়তো এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, বাট তাদের কর্মীকে উজ্জীবিত রাখার জন্য তারা এটা রেখেছেন। আবার এখানে আপনি যেটা হুম বলছেন 2 কোটি ভোট, এটা যেমন ফেলে দেওয়ার মতো না, বাট আপনি যদি দেখেন তার থেকে 1 কোটি ব্যবধান বেশি ভোট। আপনি বাংলাদেশ হুম ইতিহাস যদি দেখেন, তাহলে ভোটের ব্যবধান সাধারণত এমনই হয়ে থাকে সরকারি দল এবং বিরোধী দলের মাঝে। এবং এই এক হুম কোটি ব্যবধানের যে ভোটটা, এই ভোটটা যতদিন আপনার আসবে না, ততদিন পর্যন্ত আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এবং এইটাই হুম হলো আসলে তাদের, তারা যেটা এক্সপেক্ট করেছিলেন যে এই ব্যবধানটা তারা কমিয়ে তারা হয়তো সারপাস করে গেছেন, বিশেষ করে যারা রুট লেভেলে যারা ছিলেন, এবং তাদের যেই হুম ইমোশনটা কাজ করেছে এবং যে অ্যাগ্রেসিভনেসটা কাজ করে, তারা সেটা হয়তো এসেছে শুধুমাত্র এই হাইপটা তোলার কারণে। কারণ তারা যদি প্রথমে স্বীকার করে হুম। নিতেন যে তারা 70 আসন পাবে অথবা 100 আসন পাবেন, তাহলে হয়তো তাদের কর্মীরা এইভাবে উজ্জীবিত হয়ে কাজ করতেন না, এবং তখন হয়তো তাদের আসন সংখ্যা আরো নেমে যেত। ওকে, তাহলে আমি একটি কথা বলতে চাই। তাহলে আমরা একটা একটা পসিবল সিনারিও ভাবি যে আগামী 5 বছরের ভিতরে আওয়ামী লীগ ব্যাক করবে। আমরা ধরে নেই, আমরা ধরে নেই আওয়ামী লীগ ব্যাক করবে। তাহলে 5 বছর পর আওয়ামী লীগ ব্যাক করলে আওয়ামী ভোটাররা যারা এবার বিএনপি কে ভোট দিয়েছে তারা তো আর বিএনপি কে ভোট দেবে না, তারা বিএনপি কে ভোট দেবে না। তাহলে তা যদি হয় পরিস্থিতি, এবং আওয়ামী লীগও যদি 20 থেকে 25% ভোট টানার মতো সামর্থ্য রাখে, কারণ 5 বছর পর ফিরে এসে যদি না কোনো বড় মাপের ইঞ্জিনিয়ারিং এবং বড় মাপের কোনো ঝামেলা হয়, তাহলে হুম। তো ওরা ওই 20-25%ই ভোট পাবে আসলে। তাহলে কি বিএনপির তখন এই 3 কোটি ভোট থাকবে? তখন তাহলে কি হবে? কারণ এবার এবার যে কথাটা আমি উদাহরণ হিসেবে দিতে চাই, যেমন ধরুন যে প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে, কিন্তু সেগুলোতে কোনো কাজে আসেনি। যেমন ধরেন যে দিরাই, সাল্লা, সুনামগঞ্জ 2-এ শিশির মনিরের যে আসন, সেখানে হুম। হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের ভোট অনেক বেশি। দিনাজপুর 6, যেখানে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পেলেন ডক্টর AZM জাহিদ হোসেন। তো ওনার যে দিনাজপুর 6, এখানে 42% হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের ভোট। এবং এই ভোটগুলো
ঐতিহাসিকভাবে যেত হলো গিয়ে আপনার আওয়ামী লীগের ব্যালটে, বাক্সে, কিন্তু এবার গিয়েছে বিএনপির বাক্সে। সেটা খুব স্পষ্ট আমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছি। যেখানে মাইনরিটি বেশি সেটার একটা আসনও কিন্তু জামাত ইসলাম জেতেনি। ইভেন দো জি। মিয়া গোলাম পরোয়ারের আসন, জামাতের যে সেক্রেটারি জেনারেল, তার আসনটাতেও তিনি হেরেছেন। যদিও সে মাত্র 2700 বা 2200 ভোটে হেরেছেন, কিন্তু তিনি হেরেছেন, ওখানেও মাইনরিটি ভোট রয়েছে। তো আমার কথাটা হলো যে সেখানে যদি আওয়ামী লীগ আবার ফেরে, তাহলে বিএনপি আসলে প্রকৃতপক্ষে, তাহলে বিএনপির ভোট ব্যাংকটা কত, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখানে সুন্দর একটি কোশ্চেন করেছেন আপনি, এবং পুরো ব্যাপারটা নিয়ে আমি আগেও আলোচনা করার চেষ্টা করেছিলাম আমাদের ইন্টারনাল সার্কেলে, আবার এখন করছি। দেখেন, যেই ভোটগুলো আমরা আওয়ামী লীগের যেই ভোট আছে এর মধ্যে 10% ভোট ধরেন আপনি এবার পোস্ট কাস্ট করেছে, আর বাকি যারা 10% হ্যাঁ। আছে তারা আসলে ভোট কাস্ট করেনি, বিশেষ করে যারা বেশি হার্ডকোর সাপোর্টার তারা ভোট কাস্ট করেনি। হুম। এবং যেই ভোটিং, এখন আওয়ামী লীগের যে ভোটিং লেভেল আমরা ধরতে পারি অ্যারাউন্ড 15 to 20% অফ দ্য পপুলেশন আর সাপোর্টিং দ্যাম, ইয়া। সরাসরি অথবা অন্যভাবে। এবং যারা সাপোর্ট করেছে এদের মধ্যে 10% ভোট এসেছে, এবং 10% ভোটের ভিতরে যে আরবান মিডল ক্লাসের 3 to 4% সেটা গিয়েছে সরাসরি আহ, জামাতের কাছে। এবং আর বাকি পোর্শনটা, বিশেষ করে ভিলেজ এরিয়াগুলো আপনি যেগুলো বললেন, এই এরিয়াগুলোতে এই ভোটগুলো গিয়েছে বিএনপির ঘাড়ে। বিএনপির, এবং এর কারণে অনেকগুলো আসনে বিএনপি উঠে এসেছে। কিন্তু আরেকটা হুম। জিনিস আপনাকে অ্যাকাউন্ট নিতে হবে, যে জামাত যে ভোটগুলো পেয়েছে এখানে বিএনপির অনেক ভোট হুম। আছে। বিশেষ করে আরবান মিডল ক্লাস যারা গত 2 বার 3 বার এবং আগেও কন্টিনিউয়াসলি বিএনপি কে সাপোর্ট করেছেন, বিএনপি কে ভোট দিয়েছেন অথবা দিতেন, হুম। তারাও কিন্তু অনেকে বিএনপি থেকে সরে এসে জামাতের কাছে চলে এসেছে। সো এখানে জামাতকে একেবারে আপনি ফেলে দিতে পারবেন না, যে জামাতের যে ভোটিংটা তৈরি হয়েছে এই ভোটিংটা যদি বিএনপি ঠিকভাবে কাজ না করে, তাহলে যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে এটা বিএনপির জন্য কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বেশিরভাগ আসন ঢাকার ভিতরে আসনগুলোতে, যেখানে 5,000 10,000 ডিফারেন্স, এবং এই হুম। ডিফারেন্স গুলো তখন কিন্তু একেবারে এই ভোটগুলা এই ডিফারেন্সটাকে নাই করে দিতে পারে, এবং সেই আসনগুলো কিন্তু ইজিলি 50 50 প্লাস আসন তখন জামাতের কাছে চলে যেতে পারে। এবং আপনি যখন আরেকটা পার্টি আনবেন এবং যখন তিনটা জোট যুক্ত হবে, তখন ডাইনামিক্সটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এটা সবচেয়ে বেশি হুম। হার্ট করবে বিএনপি কে। এবং বিএনপি হুম। যদি সরকারে থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দেয়, তাহলে এটা বিএনপির যে কোর ভোটার আছে, এই যে তিন তিন হুম। কোটি ভোটার, এর ভিতরে 10%-এর উপরে এফেক্ট পড়বে। এবং তারা, হুম। যারা আওয়ামী লীগকে চান না এবং আওয়ামী লীগের বিভিন্ন অত্যাচারে যারা অতিষ্ঠ ছিলেন, তারা কিন্তু হুম। তখন হুম। অল্টারনেটিভ হিসেবে একটাই পাবে, এবং সেই অল্টারনেটিভটা হবে জামাত এবং 11 দলীয় জোট। সো আওয়ামী লীগ যদি ফিরে আসে, এটা আসলে সবচেয়ে বড় আঘাত হবে বিএনপির জন্য। বিএনপির ভোট এবং এই যে ক্যালকুলেশনটা আছে এটা যদি স্টে হুম। করে, তাহলে আসলে এটা বিএনপির জন্য বড় বিপদ সংকেত হয়ে আসতে পারে। হুম। একদমই তাই। আপনি চ্যালেঞ্জের কথা শুরু করে দিয়েছেন, আমি একটু চ্যালেঞ্জে যাবার আগে আরেকটি প্রশ্ন করি। জনাব তারেক রহমান ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মাত্র 4,000 ভোটের ব্যবধানে উনি হেরেছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে দেখতে চাই নোমান ভাই, যে সাধারণত আমরা ঐতিহ্যগতভাবে দলীয় প্রধানদেরকে যখন যে আসনে নির্বাচন করতে দেখেছি, সেই আসনে তারা বিশাল বড় মার্জিনে জিতেছেন। সেটা বেগম খালেদা জিয়াও যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবগুলোতে একই অবস্থা হয়েছে। শেখ হাসিনা যখন ছিলেন তখন তার অঞ্চলে যেভাবে নির্বাচন করেছেন সেখানেও তাই হয়েছে। এমনকি আমরা যদি মিয়া গোলাম পরোয়ারের কথা বলি, বা হুসেইন মোহাম্মদ এরশাদ যখন ছিলেন, বা জিএম কাদেররা যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন সেই আসনে তারা খুব বড় মার্জিনে জিততেন। হ্যাঁ। তো দলীয় বড় পদে থাকা মানুষজন। কিন্তু ঢাকা 17 আসনে যেখানে বলা হয়ে থাকে যে খুব মানে ধনীদের এলাকা যেমন আছে, একদম গরিবদের এলাকাও সেখানে রয়েছে। সেখানে গুলশান, বনানী, বারিধারার মতো অঞ্চল সেখানে রয়েছে, জিওএসএস রয়েছে সেখানে, ক্যান্টনমেন্টের ভিতরের ব্যাপার রয়েছে সেখানে। আবার একই রকম ভাবে ভাসানটেকের বস্তি সহ অঞ্চল যেমন রয়েছে, করাইল বস্তিও সেখানে রয়েছে, মহাখালীর একটা উপশহর বা সাব আরবান এরিয়াও কিন্তু সেখানে রয়েছে। সবকিছুরই মিক্সার আছে। তো তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা, বা যেটা বলা হয়েছিল যে উনি, যে তারেক রহমান সাহেব 17 বছর আগে দেশ থেকে চলে গিয়েছেন আর ফিরেছেন, এই দুই তারেক রহমানের ভিতরে অনেক পার্থক্য রয়েছে ডেফিনেটলি। মেচিউরিটির জায়গা থেকে নিয়ে শুরু করে সবকিছুতেই পার্থক্য রয়েছে। এই ভোট ব্যবধানটা এত কম, এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এইটাকে আপনি কি বলতে চান? আসলে আসলে এই ভোট ব্যবধানটা আমি আমি অলরেডি এটা আরেকবার ইটারেট করেছি একটু আগে, যে হুম। আরবান যে মিডল ক্লাসটা এটাকে আসলে বিএনপি হারিয়ে ফেলেছে। এবং শুধু হারিয়ে ওকে। ফেলেনি,
এবং এইখানে বিএনপির সাপোর্টার খুবই কমে গেছে, এবং এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি যদি হুম দেখেন গত 1-1.5 বছরে, আমি বলবো 11 দলের এটা, যে আমি যে হাইপটার কথা বলছিলাম, সেই হুম হাইপ এবং সেই যে ক্যাম্পেইন তারা চালিয়েছে কনস্ট্যান্টলি, এবং এই কনস্ট্যান্টলি হাইপ এবং ক্যাম্পেইনটা চালানোর ফলে যেই বিএনপি 5ই আগস্টের 3 মাসের মাথায় ইলেকশন হলে প্রায় টু হুম 72-80 আসন পাওয়ার মতো যোগ্যতা রাখতো এবং ক্লিন সুইপ হওয়ার মতো হুম মানে সম্ভাবনা তৈরি হতো, সেই বিএনপির হুম চেয়ারপারসনকে তার আসনে 4,000 ভোটে জিততে হয়েছে, যেটা খুবই ক্লোজ রেস। হুম এবং সেই এরিয়াটা যদি আপনি ডেমোগ্রাফিকটা দেখেন, সেখানে কিন্তু আরবান মিডল ক্লাসের সংখ্যা প্রচুর বেশি, এবং শুধু বেশি নয়, যারা রাজনৈতিক সচেতন মানুষের সংখ্যা অনেক বেশি। এবং সেখানে যে করাল বস্তি সহ যে এরিয়াগুলো রয়েছে, সেইখানের মানুষজন যারা আছে তারাও কিন্তু আরবান মিডল ক্লাস না হলেও তারা কিন্তু সরকারি বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন যে কর্মকাণ্ড আছে সেটা দ্বারা বিভিন্ন সময় এফেক্টেড হচ্ছে বিভিন্ন কারণে, এবং সেটার একটা প্রভাব কিন্তু এই আসনটার উপর পড়েছে। এবং এই আসনটা কে একটা টেস্ট কেস হিসাবে নিতে হবে বিএনপিকে। যদি এই হুম আসনটাকে তারা কোনোভাবে পুনরুদ্ধার করতে পারেন এবং আরো মেকশিওর করতে পারেন যে এই আসনে তাদের সাপোর্টার বাড়ছে, তাহলে আপনি হুম ধরে নিতে পারবেন যে সারা দেশে তাদের সাপোর্টার বেড়েছে। কারণ এই আসনের যে জনসংখ্যাটা তারাই রাজনৈতিক সচেতন, এবং তারা কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। তারা চাচ্ছে একটা পরিবর্তন, একটা চেঞ্জ। হুম যদিও তারেক রহমান যখন প্রথম এসেছিলেন সেই চেঞ্জের ভাইবটা তিনি দিয়েছেন, কিন্তু জামাত মানুষের মনের ভিতরে কনফিউশনটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে যে না, হি ইজ স্টিল দ্য সেম। হ্যাঁ, যদিও আমরা তার কর্মকাণ্ডে আমরা এটা দেখিনি, এবং আমরা আজকেই দেখলাম যে উনি ঘোষণা দিয়েছেন যে বিএনপির এমপি মন্ত্রী কোনো গাড়ি ফ্ল্যাট তারা নেবেন না, এই সুযোগ সুবিধা একদম নেবেন। যদিও এটা একটা ছোট ঘোষণা হতে পারে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যখন মন্ত্রী এমপিদের প্রথম কাজই হয়, যেমন সাকিব আল হাসানকে যদি দেখেন, সে এমপি হুম হওয়ার প্রথমেই সেই যে কাজটা করেছে সে একটা গাড়ি অর্ডার দিয়েছে। সেইখানে হুম উনি যে ঘোষণাটা দেওয়া কিন্তু একটা বড় ব্যাপার, এবং আমরা আশা করছি এরকম চমক আমরা দেখব। তবে এই জিনিসটাকে যদি বিএনপি হেলাফেলা করে তাহলে বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতাই বলবো আমি। কারণ হুম তাতে তাদের আগামী ভোটের আগেই তাদের সাপোর্টার বেসে প্রচুর প্রভাব পড়তে পারে, এবং যে ভোলাটাইল একটা সিচুয়েশন তৈরি হবে, সেখানে বিএনপির 5 বছর ক্ষমতায় টিকে থাকা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যেতে পারে, এবং বিভিন্ন পদক্ষেপ আহ ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা না না করতে পারার ফলে বিভিন্ন ঝামেলা তৈরি করতে পারে। সো এই আসনটাকে ওকে ভালোভাবে টেস্ট কেস নিয়ে এটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপিকে আসলে কাজ করতে হবে। একদম। এবং আমরা মনে হয় যে বিএনপি সেটাই করবেন, কারণ অলরেডি তো তারেক রহমান সাহেব বগুড়া 6 আসনটি ছেড়ে দিয়েছেন, উনি কিন্তু ঢাকা 17টাকেই রেখেছেন। তো সুতরাং এটা নিয়ে ওনারা ডেফিনেটলি ভাববেন বলে মনে হয়। নোমান ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে যাব, তার আগে আমি একটু কথা বলতে চাই। আপনি যেটা বললেন যে জামাতের হাইপ এবং জামাত যে শক্তিশালী একটা জায়গা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে পেরেছে, আপনি বললেন, আমরা কিন্তু সেরকমটাই দেখি। বিশেষত এই যে নির্বাচন তো আসলে ন্যারেটিভের খেলা, দর্শকরা যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাকে আসলে এই প্রশ্নটা একটা সাইডে করতেই হচ্ছে, কারণ বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক দলেরই খেলা চলছে, একটা হলো বিএনপি এবং একটা হলো জামাত। তো সুতরাং একটা পক্ষ, নোমান ভাই যেহেতু এটাকে বিশ্লেষণ করছেন, আমাকে জামাতের কিছুটা ফেভার নিয়ে কথাটা বলতেই হচ্ছে, যে আসলে ব্যাপারগুলো তাহলে আমরা বিশ্লেষণটা বুঝতে পারবো, কিন্তু দুজনই একই টোনে কথা বললে আসলে জিনিসটা যায় না। তো ব্যাপারটা যেটা হলো, নোমান ভাই, জামাত যে ন্যারেটিভটা, ইভেন তো নাসিরুদ্দিন পাটোয়ারি যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে, কথায় কথায় সে চাঁদাবাজ ছাড়া কোনো শব্দই উচ্চারণ করতো না। তো আমি যদি চাঁদাবাজের প্রভাবে, চাঁদাবাজের প্রভাব পড়েছে যাদের উপরে, বা চাঁদাবাজির প্রভাব যাদের উপরে পড়েছিল, তারা মূলত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, ফুটপাতে ব্যবসায়ী সহ এই শ্রেণীটার উপর গণহারে, কারণ তাদেরকে ডেইলি বেসিসে একটা চাঁদা দিতে হতো, এখনো সেটা আছে। এটা কারা নেয় বা কে নেয় এটা এটা আমরা জানি না, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, ঢাকা শহরের মতো জায়গাতে যে কয়টা আসন রয়েছে, যেমন ঢাকা 15 মিরপুর, ঢাকা 14 মিরপুর, ঢাকা 16 মিরপুর, আবার আমরা যদি কাউরান বাজার সহ মানে যে সমস্ত অঞ্চল, যাত্রাবাড়ি সহ সায়দাবাদ, ওইদিকে ডেমরার দিকে যে একটা ব্যবসা অঞ্চল রয়েছে, ফুটপাত এবং রাস্তা দখল করে যে একদম হকারদের ব্যাপক একটা ব্যাপার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো যেখানে ব্যবসায়ী বেশি, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু জামাত জিতেছে, আপনি যদি হিসাব করে দেখেন। তো মিরপুর একটা খুব বড় জোন, ফার্মগেট সহ এই যে এই সাইডটা একটা বড় জোন। তো এই এই ব্যাপারগুলাকে আপনি কিভাবে দেখবেন? এই ন্যারেটিভটা কি তাহলে জামাত সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে, যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে এটা প্রমাণ করানোর চেষ্টা করেছে, এখানে যদি জামাত সহ অন্যান্য দল, জামাতের বা 11 দলীয় জোটের এমপি থাকে, তাহলে আসলে এই চাঁদাবাজির কবলে তাদেরকে হতে হবে না। এবং নির্বাচনী প্রচারণায় প্রার্থীদেরকেও আমরা তাই বলতে শুনেছি, যেখানে কেউ চাঁদা নেয় কেউ নেবে না, অমুক তমুক ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি কথা বলছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন?
দেখেন, আপনি ভালো একটি পয়েন্ট তুলে এনেছেন, এবং এই জিনিসটাকে যদি বিএনপি কে হেডস অন ট্যাকেল করতে হবে, বিশেষ করে ইয়া। যে পয়েন্টটি দিয়ে এই এই জামাত হাইপটি তুলেছে, এবং তাদের বলতে গেলে সম্পূর্ণ ক্যাম্পেইন চলেছে যে একটি পয়েন্টের হুম। উপর ভিত্তি করে, সেটি হচ্ছে চাঁদাবাজি। এবং এই চাঁদাবাজি কনসেপ্টটা, এটা যদি আপনি দেখেন, আপনি যে এরিয়াগুলোতে বলেছেন বিশেষ করে ঢাকার আশেপাশে, হুম। হুম। বিশেষ করে সেইখানে যে আরবান ক্লাসরা থাকেন, তাদের চোখে এটা বেশি পড়েছে। এবং বিশেষ করে তারা যখন দেখছেন যে ওনারা যখন দেখছেন যে ওনাদের বাসার পাশে পার্টি অফিস, তারপর রাস্তাঘাট, তারপর এই ফুটপাত, এইসব জায়গায় বিভিন্ন বিশেষ করে বিভিন্ন পার্টির লোকজনের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, এবং যেই হুম। দৌরাত্ম্যগুলো আগে ছিল আরেকটি দলে সম্পূর্ণভাবে। হুম। এবং আপনি যদি বলেন একজন আরবান মানুষকে যে সকালে অফিসে যায়, বিকালে বাসায় আসেন, উনি যখন দেখছেন যে রাস্তার যে অফিসটা আগে আওয়ামী লীগের ছিল, সেখানে অফিসটা চেঞ্জ হয়ে গেছে, যদি এখন বিএনপির ছেলেপেলে সেখানে বসছে, উনার কাছে কিন্তু কনসেপ্টটা সেম, এবং ওনার কাছে মনে হচ্ছে হুম। যে সেম মানুষ ডিফারেন্ট অ্যাটায়ার পরে সেখানে বসে আছে। এবং উনি কিন্তু একটা থ্রেটেন ফিল করছেন, এবং যে উনি উনি হুম। মনে করছেন যে এটা হয়তো আওয়ামী লীগের একটা পুনর্বাসন, বা আওয়ামী লীগের একটা ডিফারেন্ট ভার্সন তার সামনে চলে এসেছে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, এই এই চাঁদাবাজি এবং ফুটপাতের যে দখল, এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, এখানে একটা বড় একটা সিন্ডিকেট আছে, এবং এই সিন্ডিকেটরা মিলেই এই কাজগুলো করে। এবং এটা নিয়ে আমি কিছুদিন আগেও কথা বলছিলাম যে এটার আসলে সহজ কোনো সমাধান নেই, বিকজ আপনি যদি দেখেন আমাদের অর্থনীতির যে অবস্থা, হিউজ হুম। নাম্বার অফ পিপল, ইয়ং পিপল, দে আর আনএমপ্লয়েড, এবং হুম। তাদেরকে যদি একটা দোকান নিতে হয়, দোকান নিয়ে ব্যবসা করতে হয়, তখন 20 লাখ 30 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। এবং একদম। সেই জায়গাটায় একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে, যে সিস্টেমটাতে আপনি দিনে 300 500 টাকা দিয়ে আপনি একটা দোকান করতে পারছেন। এবং আপনি যদি তাদেরকে সরিয়ে দেন, হুম। তারপরও তাদের কিন্তু, যেমন মিরপুর 10 নম্বরের দিকে, 14 নম্বরের দিকে সরানোর চেষ্টা করা হয়েছে, হুম। কিন্তু মানুষের প্রতিরোধের কারণে সেটা পারা যায়নি। হ্যাঁ। এবং আপনি যদি হুম। সেটাকে সম্পূর্ণভাবে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে চান, তাহলেও সেখানে একটু বিপদ আছে। বিশেষ করে আপনি যদি বঙ্গবাজার দেখেন, বঙ্গবাজার একটা হকার্স হুম। মার্কেট হওয়ার কথা, সেখানে হকার্সরা বসার এক্স্যাক্টলি। কথা, কিন্তু বঙ্গবাজারে যদি আপনি হুম। একটি মার্কেট, একটা দোকান নিতে যান, আপনাকে কয়েক কোটি টাকা গুনতে হবে, এবং সেটাও হকারদের পক্ষে সম্ভব না। একদম। তো এখানে একটা সলিউশন আসতে হবে, এবং সলিউশনটা আসতে হবে যেটা সম্পূর্ণভাবে আহ, আহ, চাঁদাবাজ মুক্ত এবং এই সিন্ডিকেট মুক্ত, যাতে আমাদের এই এই যে ভাইরা যারা পরিশ্রম করেন তারাও করতে পারবেন, প্লাস কিন্তু তাদেরকে কোনো এক্সট্রা টাকা এবং একটা কিছু কোনো কাউকে দিতে হবে না। এবং আপনি যদি দেখেন হুম। একটা দলের কিছু পোর্শন মানুষ এই কাজগুলো করে। বিএনপি যদিও অনেককে তখন বহিষ্কার করেছেন, যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল না, সেহেতু আমি বিএনপিকে সেই দোষটা দিব না যে বিএনপি হুম। তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা কেন নেয়নি। বাট এখন কিন্তু বিএনপিকে অবশ্যই দেখাতে হবে, এবং বিএনপির এই যে পয়েন্টটাতে বিএনপিকে দুর্বল হুম। করা হয়েছে, এবং বিএনপির ভোটগুলো কমানো হয়েছে, এবং অনেকগুলো আসনে যেটা বলেন যে তারেক রহমান মাত্র 4,000 ভোটের ব্যবধানে সেখানে জয়লাভ করেছেন, এই যে আসনের ব্যবধানটা কমে এসেছে, এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এই কনসেপ্টের উপরেই এসেছে। সো বিএনপি যদি মনে করে যে এটাকে আমি ইগনোর করব এবং এটা ছেড়ে দিব, তাহলে কিন্তু একের পর এক স্ক্যান্ডাল আসতে থাকবে, এবং বিএনপির ভোট হুম। কমতে থাকবে। হুম। এবং যেটা আগামীর জন্য বিএনপির জন্য একটা অশনি সংকেত হবে। বিএনপিকে, আমার আমার যেটা মনে হয়, বিএনপিকে এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ভেঙে দেওয়া উচিত, হুম। এবং এটাকে তাদের একটা অ্যাকশন আইটেমে রূপান্তরিত করা উচিত, যেটাতে তারা বলতে পারবেন নেক্সট বছর ইলেকশনের আগে যে হ্যাঁ, আমরা সরকারে ছিলাম না, তখন চাঁদাবাজি হয়েছে, আমরা সরকারে এসেছি, চাঁদাবাজি শেষ। এবং বিএনপি এরকম ওকে। রেকর্ড অতীতও আছে, তারা একটা জিনিস যখন তারা নিয়েছেন, তারা কিন্তু এগুলো সলভ করেছেন। আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন একটা কাজ হবে, বাট তারা যদি না করেন, অবশ্যই আগামী নির্বাচনে এটা তাদের হোঁচট খাওয়ার একটা কারণ হয়ে যাবে। ওকে। নোমান ভাই, আমি যাব, আপনি অলরেডি একটা হিন্টস দিয়েছেন, আপনি বলেছিলেন যে চ্যালেঞ্জগুলো অলরেডি আপনি শুরু করে দিয়েছেন, আপনার কথায় আমরা পেয়েছি চ্যালেঞ্জের কথা। আপনি বলেছেন 2-3 বছরও একটা সময় আমরা একজন অস্ট্রেলিয়া প্রবাসী ইউটিউবারকে আমরা দেখেছিলাম, উনিও একটা ইন্টারভিউতে বলে গিয়েছিলেন যে 2025-এর নভেম্বরে উনি সম্ভবত ইন্টারকন্টিনেন্টালে কথা বলেছেন, যেটা ভাইরাল হয়েছে, যে সমঝোতা নির্বাচন হবে, 70-80টা সিট জামাতকে দেওয়া হবে এবং আগামী 2 থেকে 3 বছরের ভিতরে বিএনপি সরকার কিন্তু ক্ষমতা থেকে নামতে হবে। নোমান ভাই, আমি জনগণের জন্য এই যে চ্যালেঞ্জের প্রসঙ্গটাই আপনি বলেন, কিন্তু আমি একটু বলতে চাই যে জামাতের যে ভূমিকা, এই যে গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি না নেয়া, বা তারা কোনো ফ্ল্যাট না নেয়া ইত্যাদি যে ব্যাপারটা, এটা তো জামাত ইসলামী অনেক আগেই তাদের নির্বাচনী প্রচারণায় ঘোষণা দিয়েছিলেন যে তারা এটা নেবেন না। তো এখন সেটা করলেন, তার মানে জামাত ইসলামী কি একটু হলেও প্রেসার ক্রিয়েট করতে পারলেন, তারা ছায়া ক্যাবিনেট গঠন করবেন এমনটাও বলেছেন। আবার আজকে যেটা ব্যাপার ঘটলো, সেটি হলো যে আজকে দুটি শপথ নেবার কথা ছিল, মানে এমপি এবং মন্ত্রীদের দুটি শপথ নেবার কথা ছিল, সেখানে একটি শপথ নিয়েছে। আমি একটি শিশির মনিরের পোস্টে, অ্যাডভোকেট শিশির মনিরের পোস্টে আমি একটা দাওয়াতপত্র দেখেছিলাম শপথ নেবার জন্য একজন সচিব
জাতীয় সংসদের সচিব, উনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন যে আজকে 10টার সময় শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অমুক কক্ষে আপনারা শপথ নিবেন, এবং এখানে দুটি শপথ অনুষ্ঠিত হবে। একটি তো হলো সংবিধান সংস্কার বিষয়ক যে শপথটা, আরেকটা হলো যে রেগুলার যে শপথটা ওনাদের নেওয়ার কথা সেটা নিবেন। কিন্তু বিএনপি সেটা নিলেন না। একটি নিলেন, 2 নম্বরটা নিলেন না। অনেকে এটাকে জুলাইয়ের সাথে এই ব্যাপারটার একটা সংশ্লিষ্টতা ঘটাচ্ছেন, এবং তারা ওই শপথটা নিলেন না। কেন নিলেন না এটা নিয়ে প্রশ্ন। খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা করলেন, সেটা নিয়ে একটা প্রশ্ন। এবং জনমনে এই প্রশ্নও তো তৈরি হয়েছে যে হ্যাঁ ভোট দেওয়ার ফলে যে জুলাই চার্টার বাস্তবায়ন করবার কথা ছিল, সেটিও কি আসলে বিএনপি করবে কিনা বা কতটুকু সংস্কার করবে, এটি তো একটা ব্যাপার। এবং জামাত ইসলামী একই দিনে দুটো সংস্কার শপথ নিয়ে পরবর্তীতে তারা কতটুকু কি করতে পারবে পরের কথা, অন্তত জনগণের কাছে ওই মেসেজটা গেল কিনা যে জুলাই পক্ষে জামাত ইসলামী, এই টোটাল ব্যাপারটার সাথে আপনি যদি চ্যালেঞ্জটাকে এখানে একত্রিত আপনি করে সুন্দর একটি বলেন। পয়েন্ট তুলে ধরেছেন। আসলে আমরা যদিও জামাতের আসন 70টি, এবং কিন্তু আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন, এখন যে হুম, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জামাত কিন্তু অতীতের যতগুলো ইলেকশন হয়েছে তখন যে বিরোধী দল ছিল তার চেয়ে অনেক শক্তিশালী। এই প্রেক্ষাপটটা আপনাকে মাথায় নিয়ে আপনাকে রাজনীতিতে হুম, চিন্তা করতে হবে। কারণ আমরা যখন দেখেছি, আমি যখন 2001 সালের ইলেকশনের পরে আমি একটি আওয়ামী লীগের জনসভার সামনে যে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার, কারণ আমার স্কুলের সামনে জনসভাটি হচ্ছিল, হ্যাঁ, সেখানে মঞ্চে ছিলেন 20 জন নেতাকর্মী, আওয়ামী লীগের যত তখনকার ভাগা ভাগা নেতাকর্মী, শেখ হাসিনা ছাড়া সবাই ছিলেন সেখানে। এবং সামনে ছিলেন হুম, হুম, 10 জন কর্মী। সো 20 জন নেতা, 10 জন কর্মী, এরকম একটা অবস্থায় হুম, 15ই আগস্টে একটা অনুষ্ঠান করেছিলেন আওয়ামী লীগ সেখানে। তার মানে ইলেকশনের পরপরই আওয়ামী লীগের ভিতরে ধারণাই হয়ে গেছিল যে তাদের আসলে কিছু করার নেই। কিন্তু আপনি যদি ইলেকশনের পরের দিন থেকে দেখেন, জামাতের ভিতরে অথবা হুম, এনসিপির ভিতরে কিন্তু সেই কনসেপ্টটা নেই। তারা কিন্তু অলরেডি মাঠে আছেন, তারা কিন্তু মাঠ ছেড়ে যাননি। এবং তারা, আপনি যে কথাটা বলেছেন, হুম, তারা কিন্তু সেই প্রেশারটি একদম। অলরেডি দিয়ে দিয়েছে। যে প্রেশারের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে যে একটা চেঞ্জের কথা বলছি, চেঞ্জটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যে চেঞ্জ, প্রথম চেঞ্জ যেটি এসেছে, আপনি হুম, দেখবেন জামাত ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা জামাত কখনো ক্ষমতায় আসেনি। সো জামাতের কাছ থেকে জামাত একটি ডিফারেন্ট টাইপের রাজনীতি করে, এটা আমরা জানি। জামাতের কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে জামাত এরকম কিছু একটা করবে। কিন্তু বিএনপির কাছ থেকে যখন এটা এসেছে, বিএনপি একটু প্রেশার হোক আর যাই হোক, এটা কিন্তু একটা পজিটিভ ভাবে আমি নিচ্ছি। কারণ বিএনপি যখন ট্রেডিশনাল রাজনীতি করে, বিএনপি এটা একটা চেঞ্জ একদম। হিসাবে বিএনপি হুম, কিন্তু দেখায় যে বিএনপি একটা চেঞ্জের দিকে যাচ্ছে। এবং এখানে আরেকটি পয়েন্ট সেখানে বলতে হবে, হুম, যে আমাদের যে দুইটি শপথ নেওয়ার কথা, বিএনপি কিন্তু জুলাই চার্টারে যেটাকে সাইন করেছিলেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন যে সেটাকে চেঞ্জ করা হয়েছে। এবং চেঞ্জ করার ভিতরে যেই জায়গাগুলোর ব্যাপারে তিনি বলেছেন, এর মধ্যে একটা জায়গা কিন্তু এইটা, যেই জায়গাটাতে দুটি শপথ খাওয়ানো হবে, তো সংবিধান আহ, আহ, পরিবর্তনের জন্য একটি পরিষদ গঠন করা হবে। সেইখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ তখনই একটি আপত্তি করেছিলেন। আমার যেটা মনে হচ্ছে, তাদের যে উদ্দেশ্যটা ছিল, তাদের উদ্দেশ্যটা হচ্ছে সংসদের মাধ্যমে তারা বাকি প্রসেসটা কমপ্লিট করবে। এবং সংসদের মাধ্যমে করলে অবশ্যই সেখানে বিএনপির একটু প্রভাবটা বেশি থাকবে, এবং তারা তাদের চার্টারটা যেভাবে চেয়েছেন সেভাবে তারা পরিবর্তনগুলো করবেন। এবং যেই নোট অফ ডিসেন্ট গুলো আছে, এটা তো আমরা আগে জেনেছি, সেগুলো তারা তাদের মতো করে করতে পারবেন। এবং আমার যেটা মনে হচ্ছে, বিএনপি চাচ্ছে এখন সংবিধানে ফিরে যেতে, এবং সংবিধান থেকেই বাকি কাজগুলো পরিচালনা করতে, যাতে ভবিষ্যতে হুম, এমন কোনো সিচুয়েশন না আসে যেখানে আবার আহ, এই যে চেঞ্জ গুলো ফিরে যেতে পারে অথবা চলে যেতে পারে। কিন্তু অবশ্যই জামাত এখানে একটি রাজনৈতিক পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছে। যদিও জামাত প্রথমে বলেছিল যে তারা শপথ নিবেন না, কিন্তু সেটা তারা 5 মিনিটও রাখতে পারেননি। কিন্তু তারা কিন্তু শপথ নিয়েছেন, বাট তারা দুটি শপথ নিয়েছেন এবং বিএনপিকে একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু তাদের রাজনীতি এখানে করে ফেলেছেন। এবং সেই রাজনীতিটা থেকেই হুম, বিএনপিকে একটি প্রেসারের ভিতরে তারা ফেলে দিয়েছেন। এখন যদি বিএনপি মনে করে যে বিএনপি সেইগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে না এবং সেখান থেকে সরে যাবে, তাহলে কিন্তু বিএনপির হুম, সরকারের টিকে থাকা এবং জনগণের সাপোর্ট ধরে রাখা থেকে শুরু করে অনেক কিছুতে বিএনপির সমস্যা হবে। তবে সমস্যাটা মেইনলি হবে আরবান মিডল ক্লাস। আমি যেটা আগেও বলছি, হুম, বিএনপির যে সাপোর্টটা করবে সেটা হুম, ঢাকা এবং ঢাকার আশেপাশে যে শহরগুলো আছে এখানে, এবং এই শহরগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ক্ষমতা ধরে রাখতে চান। এবং ক্ষমতার আপনি যত ভালো কাজই করেন না কেন, হুম, এই মানুষগুলো যদি কনভিন্স না হয়, তখন কিন্তু তৃতীয় শক্তি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেইখানে বিএনপির সবচেয়ে বড় হুম, চ্যালেঞ্জ, এই যে একটা শক্তিশালী বিরোধী দল, যারা কখনো ইতিহাসে এত শক্তিশালী বিরোধী দল বাংলাদেশ ইতিহাসে আসেনি, যদিও আসন সংখ্যা 70, সেই বিরোধী দলকে হুম, কিভাবে ট্যাকেল দিবে এবং তাদেরকে কিভাবে কাউন্টার করবে। কারণ এখন বিএনপি ক্ষমতায় যায়নি, বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, জনগণের ভিতরে ক্ষোভ বাড়তে থাকবে। এবং তখন যদি বিএনপি
এই ক্ষোভগুলো দমন না করতে পারে এবং এখন থেকে যদি জনগণকে নিজের দিকে না আনতে পারে, তাহলে অবশ্যই এটার এফেক্ট বিএনপিকে হুম। পেতে হবে। ওকে। নোমান ভাই, আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা আর অল্প কিছু আলোচনা করেই শেষ করে দেব। সেটি হলো যে জামাতের জন্য কি কি বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে, এটা কি হতে পারে, এটা একটা বিষয় আপনি আলোচনা করবেন। এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে জামাতে ইসলামী যে রাজনীতিটা করলো, মানে প্রথম দিন থেকেই বিএনপি, কারণ সময়টা কিন্তু খুব কম, কারণ আমরা জানি যে সংবিধান সংস্কারের যে কমিটিটা গঠন হবে সেটা কিন্তু 180 দিনের মধ্যে গঠন হবে, 210 দিনের পর থেকে কিন্তু এটা অটোমেটিকলি কার্যকর হতে শুরু করবে, ইত্যাদির একটা পয়েন্ট আছে। তার মানে 6 মাসের ভিতরেই কিন্তু জনগণ অলরেডি বুঝে ফেলবে যে আসলে কি ঘটছে, আসলে কি ঘটছে এবং বিএনপি সরকার আসলে কি করতে চাচ্ছে। আর যেটা বললেন, সত্যিকার অর্থে যদি ওই ঘটনা ঘটে যে না, আওয়ামী লীগের ইনক্লুশন উইদিন 2-3 বছরের ভিতরে বেশ ভিজিবল পর্যায়ে পৌঁছে যায়, যে না আওয়ামী লীগ বেশ ভালো মাপের বিভিন্ন মানুষের দ্বারা ঘষা মাজা করা মানুষ, যারা অপেক্ষাকৃত ভালো মানুষ, এতে নানান ন্যারেটিভে যে আলোচনাটা ওনারা মানে ফিরে আসবে আওয়ামী লীগ, সেটা যদি হয় তাহলে সেটা তো বিএনপির জন্য আমার কাছে মনে হয় যে একটা বিশাল মানে ডিজাস্টারাস ব্যাপার ঘটে যাবে আর কি, যেটা আপনি নিজেও আলোকপাত করলেন। এখন আমি একটু সোজা বাংলায় বুঝে নিতে চাই, জামাতের জন্য চ্যালেঞ্জটা আসলে কি। মানে জামাত যদি এইরকম ভূমিকা পালন করতে থাকে তাহলে তো সেটা ভালো, যেভাবে ওনারা মানে একটা ছায়ার মতো লেগে আছেন সরকারের প্রতি, সেটা ভালো। কিন্তু নোমান ভাই, ঘুরে ফিরে ওই কথাটাই ফিরে আসে যে যদি সত্যি সত্যি এই নির্বাচনটা সমঝোতার নির্বাচনই হয়ে থাকে তাহলে তো সবকিছুই লোক দেখানো। হ্যাঁ, আপনি আপনি এখানে আরেকটি পয়েন্ট তুলেছেন, যেটা আমাদেরকে আলোকপাত করতে হবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে জামাতের যে চ্যালেঞ্জগুলো সামনে আমি দেখছি, বিশেষ করে হ্যাঁ। জামাতকে যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, দেখবেন জামাতের যারা সাপোর্টার, তাদের যদি অ্যাক্টিভিটি আপনি দেখেন ইলেকশনের আগে, দেখবেন তারা হুম। খুবই মোটিভেটেড ছিলেন এবং অনেক ক্ষেত্রে তারা খুবই অ্যাগ্রেসিভ হুম। ছিলেন। এবং এই অ্যাগ্রেসিভনেসটাই আসলে জামাতের বিভিন্ন ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করছি। বিশেষ করে তারা কোনো ওকে। আহ, কোনো একটা থট প্রসেসকে তারা সম্পূর্ণ সময় দিচ্ছেন না, এবং তারা সোশ্যাল মিডিয়াতে রেজ বেট যেগুলোকে আমরা বলি, সেগুলো মতো করে তারা অনেক সময় রাজনৈতিক হুম। ডিসিশন নিচ্ছেন এবং কথাবার্তা বলছেন। যেমন জামাত হঠাৎ করে বলে দিলেন তারা যে আমরা শপথ নিব না, এবং আসিফ মাহমুদ ভুঁইয়া সেটা ঘোষণা করলেন। এই কিছুক্ষণ পরে আমরা হুম। দেখলাম তারা ঠিকই চলে গেলেন শপথ নিতে। এই যে ঘটনাগুলো, হুম। এগুলো কিন্তু রাজনৈতিক মনে প্রভাব ফেলবে। এখন হয়তো তাদের ভিতরে সমর্থনটা বেশি আছে, কিন্তু বিএনপি যদি একটু ভালো কাজ করতে পারে, তখন কিন্তু তাদের এই হুম। যে সাডেন চেঞ্জ অফ মুডস, এটা কিন্তু হুম। খুবই ডেঞ্জারাস ভাবে এফেক্ট ফেলবে। এবং আরেকটা জিনিস যে আমাদের জন্য সবচেয়ে কষ্ট হবে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে বিএনপি জামাতের এই আক্রমণকে সোজাভাবে নিবে এবং অন্য কাউন্টার কিছু দিবে না, তাহলে আপনাকে ইলেকশনের আগের রাতে চলে যেতে হবে। আপনি যদি দেখেন, হুম। ইলেকশনের আগের রাতে কিন্তু জামাতের যে বিভিন্ন জায়গায় টাকা নিয়ে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন ধরা হুম। হুম। ধরা হুম। পড়তে শুরু করলো, এবং সেগুলো হুম। সোশ্যাল মিডিয়ায় প্রচার হতে শুরু করলো, সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে ইলেকশনের আগের রাতে একটা কাউন্টার ছিল। এবং সেই কাউন্টারটা হুম। কিন্তু বিএনপি, আমার যেটা মনে হয়েছিল জামাতের অন্য একটা প্ল্যান ছিল হুম। যে জামাত আগের রাতে সোশ্যাল মিডিয়ায় তারা তাদের ক্যাম্পেইন চালাবে, হুম। কিন্তু তারা সেটা করতে কিন্তু পারেনি। তারা কিন্তু উল্টো নিজেদেরকে ডিফেন্ড করতে করতে আগের দিন সম্পূর্ণ দিনটা তারা নষ্ট করেছে, এবং তারা যে শেষ হুম। মুহূর্তে যে তারা একটু কিছু গেইন করতো, সেই গেইনটা তারা করতে পারে। এবং হুম। আমরা যদি মনে করি যে বিএনপি তাদেরকে এভাবে খেলতে দিবে, আমার মনে হয় না। কারণ বিএনপি অলরেডি রাজনৈতিকভাবে তারা যে খুবই ডিফারেন্ট মাইন্ডসেটে চিন্তা করছে, এটা খলিল রহমানের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, এবং তার হুম। তার হুম। তার নিয়ে যে খেলাটি হয়েছে, প্লাস অন্যান্য যে জিনিসগুলো আমরা দেখছি, তাতে কিন্তু ধারণা করা যেতেই পারে যে বিএনপি অন্যভাবে খেলার চেষ্টা করবে। আমার মনে হয় না বিএনপি জুলাই চার্টার নিয়ে খুব বেশি ঘষা মাজা করবে, এবং যেগুলোতে তারা অলরেডি এগ্রি করেছে তারা সেগুলো হুম। তাদের মতো করে করে ফেলবে। এবং তারা এখানে জামাতকে খুব বেশি যে সুযোগ দিবে তা না। হ্যাঁ, কিছু জিনিসপত্র যেগুলো বিএনপি এগ্রি করে নেই, অথবা বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট ছিল, আমার মনে হয় হুম। সেই জিনিসগুলোকে বিএনপি তাদের মতো করে করবে, এবং সেটাতে জামাত ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে। এবং ক্যাপিটালাইজ করতে গিয়ে জামাত কোন স্টেপ নেয়, সেটাই হলো মুখ্য বিষয়। কারণ জামাতকে একটা গ্র্যাজুয়ালি একটা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে যারা নেক্সট হুম। ইলেকশনের আগে তারা একটা ভালো একটা অবস্থানে থাকে। এখন জামাত যদি একদম। প্রিমেচিউরলি বিএনপির সাপোর্ট থাকা অবস্থায়, বিএনপির ভালো অবস্থান থাকা অবস্থায় অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করে, সেটা জামাতের জন্য হুম। ভরাডুবির কারণ হতে পারে। কারণ আপনার যখন একটি দলের জনগণের সাপোর্ট থাকবে, জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, তখন যদি আপনি অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেন, আপনার কিন্তু আপনার নিজের সাপোর্টার থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য দেখবেন ইলেকশনে হওয়ার সাথে সাথে কিন্তু বিরোধী দলরা সাথে সাথেই অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেওয়া শুরু করে না, তারা আস্তে আস্তে সময় নেন হুম। এবং একটা বিল্ড আপ করেন, যাতে সেই বিল্ড আপটা তারা নেক্সট ইলেকশনে কাজে লাগাতে পারেন।
এখন সেই একদম। অভিজ্ঞতাটা জামাতের আছে কিনা, এবং সেই হুম। চিন্তাধারা জামাতের আছে কিনা, নাকি জামাত চিন্তা করছেন যে তারা 2 বছর পরে ক্ষমতা নেবেন এবং এর জন্য তারা 2 বছরের ভিতরে অ্যাগ্রেসিভ আচরণ করবেন। কিন্তু 2 বছরের ভিতরে যদি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয় এবং সেই অস্থিতিশীলতা হুম। যদি আমাদের সবাইকে গ্রাস করে, তখন আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। এটাই একটা হুম। বাস্তবতা, যেটা সবার মেনে নিয়ে কাজ করতে হবে। জামাতের একদম। ভাইরা যেইভাবেই ওনাদের পলিটিক্যাল ট্যাকটিক্স সাজান না কেন, সেটা হতে হুম। হবে আগামী ইলেকশন কেন্দ্রিক। এবং হুম। সব তাদের যেই সাপোর্ট গ্যাদার করা, তাদের যে মোমেন্টাম ক্রিয়েট করা, এটা করতে হবে সংসদ কেন্দ্রে। এবং হুম। বিএনপি যদি কোনো কাজে সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করে, জুলাই 4 থেকে ব্যর্থ হয়, এবং হুম। ব্যর্থ হলে এটাকে যে তুলে ধরার দায়িত্ব, এটাও কিন্তু জামাত যদি ঠিকভাবে করতে পারে, তাহলে তো এটা জামাতের জন্যই ভালো, তাদের তো ভোট বাড়ছে এবং হুম। তাদেরকে ক্ষমতার দিকে আরেকটু নিয়ে যাচ্ছে। কিন্তু তারা কি সেই পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন, নাকি তারা এক্স্যাক্টলি। ইম্যাচিওর অথবা প্রিম্যাচিওর আচরণ করে তাদের সেই সম্ভাবনাটাকে আহ, ফেলে দিবেন? এখন হ্যাঁ, আপনার এইখানে এই কথাটা আমাদের একদমই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি জি, আপনার কথাটা একদমই কারেক্ট। কারণ আমরা দেখেছি যেটা, যে তথ্য প্রমাণ কিংবা অনেক ক্ষেত্রে প্রপার তথ্য এবং ডেটা আসার আগেই কিন্তু জামাতে ইসলামের পক্ষে ফেসবুকে যারা কথাবার্তা বলেন, তারা কিন্তু একটা মানে গদবাঁধা কথা বলে ফেলেন প্রমাণ হওয়ার আগে, অপেক্ষা করতে চান না। এটি একটা মুশকিল ব্যাপার। যেমন আমরা প্রমাণ পেয়েছি যে কিছুদিন আগে একটা ভাইরাল হলো যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পুত্র, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদিকে মাত্র 70 ভোটে হারানো হয়েছে, কিন্তু ওখানে ব্যবধানটা কিন্তু আরো প্রায় 10,000-এরও বেশি। তারপরে প্রায় দেখা হয়েছে যে 5,000-এর ভোটের ব্যবধানে হেরেছে এমন আসন সংখ্যা 53টার বেশি। এটা নিয়ে প্রচারণা করেছিল, কিন্তু তেমনটি কিন্তু মোটেও নয়। বড় ব্যবধানে জয়ী আসনগুলোর বেশিরভাগই বিএনপির, ছোট ব্যবধানে হারা আসনগুলোর বেশিরভাগইও কিন্তু বিএনপির। তো সুতরাং জামাত ইসলামের ফরে কিন্তু এই জিনিসটা যায় না, এটা পরে আস্তে 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 প্রমাণিত হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু ফেসবুক সহ অনেক জায়গাতে সয়লাব। আপনি এটা খুবই চমৎকার পয়েন্ট বলেছেন, যে সত্যিকার অর্থেই যে ধৈর্য ধরে পয়েন্ট বাই পয়েন্ট তুলনামূলকভাবে আলোচনা করার জন্য যে সময়টুকু নেওয়া দরকার, জামাত কি অতটুকু সময় নেবে, নাকি অত্যধিক তাড়াহুড়ো করে লেজে গোবরে অবস্থা তৈরি করবে, সেটা দেখার বিষয়। আর জুলাই সনদ যদি সত্যি সত্যি বাস্তবায়ন করতে বিএনপি গড়িমসি করে, তাহলে কিন্তু বিএনপির জন্য সে সাইনটা আছে। কারণ ডক্টর এম এ কাইয়ুমের মতো মানুষ কিন্তু নাহিদ ইসলামের কাছে হেরে গিয়েছে। সারা দেশ জি। জুড়ে এনসিপির নেতারা কিন্তু নির্বাচিত হয়ে আসছে, বেশ কয়েকজন, এবং বাকিরা যারা জয়লাভও করে নাই, তারাও কিন্তু একটা ভালো মাপের ভোট পেয়েছে। সার্জিস আলম কিন্তু 1,48,000-এর মতো ভোট পেয়েছে। এস এম জাহাঙ্গীর সাহেব, যিনি ঢাকা 18-তে নির্বাচিত হয়েছেন, সেখানে কিন্তু 1 লক্ষের উপরে ভোট পেয়েছেন এনসিপির নেতা সেখানে। তো এই রকম অসংখ্য ভোট পেয়েছে। ইভেন তো আপনার সাভারের যে কথা বললেন, দিলশানা পারুল, তিনি যে নির্বাচন করেছেন, সেখানেও কিন্তু প্রায় 1,050-এর কাছাকাছি ভোট উনি পেয়েছেন। তো সুতরাং মানুষ কিন্তু জুলাইকে রিলেট করতে পারে, কারণ এই ঘটনাটা কেবল চোখের সামনে দেখেছে। মাত্র 1,400 মানুষ, মানে সংখ্যার হিসেবে যদি চিন্তা করি, 1,400 মানুষ যদি এই 20 কোটির দেশে চিন্তা করি, তাহলে হয়তো মনে হবে যে বেশি না। কিন্তু এই 1,400 মানুষ মৃত্যুবরণ করার ফলে বা তাদেরকে হত্যা করার ফলে কিন্তু আমরা আশেপাশের আত্মীয় স্বজনদের ভেতরেও দেখি যে অমুককে জুলাইয়ে আহত হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। জুলাইয়ের স্মৃতিটা দগদগে, এটা বিএনপির জন্যই। লাস্ট, নোমান ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শুধু আমাকে বলেন যে বিএনপির ব্যাপারে যে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হওয়ার কথা, বিএনপির একটা ট্যাগ লেগে গিয়েছে বিএনপির গায়ে, অনেকে সেই রেফারেন্স এখনো টানেন, এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে বিগত 1.5 বছরে যে পরিমাণ আমাদেরকে ভুগতে হয়েছে, দিনে দুপুরে ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে, ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিচ্ছু ছিল না, এবং জনগণের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার মতো কেউই ছিল না। তাহলে আমি শুধু সহজ কথায় বুঝতে চাই, বিএনপি সরকারের অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু থাকুক, বিএনপি সরকার আহ, চাঁদাবাজ, যারা চাঁদা নেয়, তাদেরকে রোধ করতে পারবে কিনা, মানুষ বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বেরোবে, সন্ধ্যার সময় যখন ঢুকবে তার নিরাপত্তা নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে কিনা, আর যা খেয়ে মানুষ একটু রাতের বেলা ঘুমাবে, সেই দ্রব্য মূল্যের দামটা বিএনপি কমায় আনতে পারবে কিনা। বেসিক নিড এতটুকু পূরণ হলেই কিন্তু মানুষ আর দেখতে চায় না যে ভিতরের দিকে কি ঘটছে, শিক্ষিত সমাজ এবং অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট সারা। এতটুকুর ব্যাপারে বিএনপির বর্তমান মন্ত্রিসভা দেখে আপনার কি বিশ্লেষণ? বিএনপি মন্ত্রিসভা গঠনও তো একটা সাইন দেয়, একটা সিমটম বহন করে যে এই মানুষগুলো কিন্তু এইটা, যেমন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, গোটা দেশ এক বাক্যে মেনে নিচ্ছেন যে শিক্ষা খাতে একটা বড় পরিবর্তন আসবে। তো সেই জায়গা থেকে আপনার মতামতটা শুনতে চাই, এবং এটি আমাদের আজকের শেষ আলোচনা। ধন্যবাদ। এইখানে আসলে মন্ত্রিসভাটি আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, আমি আসলে কিছু
কিছু জিনিস থেকে আমি খুবই খুশি। বিশেষ করে আপনি অলরেডি মেনশন করেছেন যে আমাদের এহসানুল হক মিলন সাহেব, ওনার ওনার আমরা যারা 90s কিড বলি, আমরা কিন্তু তার এফেক্টটা এক্স্যাক্টলি। সরাসরি পেয়েছি। এবং হুম আমরা দেখেছি কিভাবে উনি সম্পূর্ণ একটি করাপ্টেড সিস্টেমকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছেন, এবং যে এমন ভাবে চেঞ্জ করেছিলেন যার সুফল কিন্তু আওয়ামী লীগের সরকারের ফার্স্ট আমল পর্যন্ত আমরা পেয়েছি। আওয়ামী লীগ সরকার yeah, বিভিন্নভাবে এটা ধ্বংস করার আগ পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি, অনেকদিন পর্যন্ত কিন্তু এটা সেই স্টেবল এবং সেই লেগেসি থেকে সেটা টিকে ছিল। কিন্তু হুম সেটা পরে আর থাকেনি এবং আস্তে আস্তে সেটা ডাউন হয়েছে। বাট ওভারঅল যদি আমি দেখি, আমার কিছু জায়গায় আমার অবশ্যই কনসার্ন আছে। বিশেষ করে আমি হুম সংস্কৃতি মন্ত্রণালয় যখন আমি দেখছি, বিএনপি সংস্কৃতির আলোকে অথবা সংস্কৃতি মঞ্চে বিএনপি কিন্তু বরাবরই পিছিয়ে ছিল, আগেও পিছিয়ে ছিল। এবং পিছিয়ে ছিল। আমরা দেখেছি তাদের গত টার্মেও তারা এই দিকে তারা খুব ভালোভাবে ফেল করেছে, সরাসরি ফেল করেছে বলতে গেলে। এবং যার কারণে তাদের কিন্তু ওই ইলেকশনে 2009 ইলেকশনে তাদের কিন্তু পস্তাতে হয়েছে। বিশেষ করে তারা সাংস্কৃতিক ভাবে অঙ্গন থেকে, মিডিয়া থেকে হুম তারা ঠিকভাবে সাপোর্টটা পায়নি, এবং তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো ঠিকভাবে প্রচার করতে হুম পারেনি। আমরা দেখেছি তাদের বাজে কর্মকাণ্ডগুলো সব সামনে এসেছে, এবং সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন থেকে সেগুলো পোট্রে করা হয়েছে, হুম, নাটক, গান থেকে শুরু করে সবকিছুতে। এবং সেই একদম। জায়গাটাতে বিএনপি কি আসলে একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে দিতে পেরেছে, সেই কোশ্চেনটা আমি রাখতে চাচ্ছি। এবং এখানে নিতাই রায়চৌধুরী, উনি অবশ্যই একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, ওনার অবশ্যই যোগ্যতা আছেন। বাট উনি কি সেই জায়গাটা থেকে সেই ইনফ্লুয়েন্সটা দিতে পারবেন যে এই জিনিসটা তিনি কন্ট্রোল করবেন? এবং আমার আরেকটা জায়গায় আমার কনসার্ন আছে, এই কনসার্নটা হচ্ছে আমাদের আইসিটি মিনিস্ট্রিতে। বিকজ আমি হুম আমি স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে একটা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আছি এখানে। এবং সেইখান থেকে এবং বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল নেতৃত্বর সাথে আমার কথাবার্তা হয় নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে। এবং সেইখান থেকে হুম, আমরা যে একবিংশ শতাব্দীতে আছি, এবং আমাদের যে সামনের সবকিছুর চ্যালেঞ্জ, আমাদের আইটি টেক দিয়ে আমাদের মোকাবেলা মোকাবেলা করতে করতে হবে। হবে। এই মোকাবেলার জায়গাটাতে কি আমরা সঠিক অবস্থান নিচ্ছি কিনা এবং সঠিক মানুষকে দিয়েছি কিনা, সেখানে কি আমাদের কোনো এক্সপার্ট দেওয়া উচিত ছিল, অথবা এমন মানুষ, অবশ্যই তিনি ভালো রাজনীতিবিদ, আমার আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, এবং তিনি ভালো হুম মানুষও হতে পারেন এবং সবকিছু হতে পারেন। বাট টেকনোলজি এমন একটা সাইট, আপনি যদি কনসেপ্টগুলো না জানেন তাহলে কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনার কিন্তু সেই মাইন্ডসেটটা থাকতে হবে, আপনি কিন্তু জানতে হবে যে কি দ্বারা কি করা সম্ভব। আপনি দেখবেন অনেক টেক লিডার আছেন যারা টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, বা টেক লিডার হয়েছেন। কেন হয়েছেন? কারণ তারা টেক সেভি লোকজন, তারা টেক মাইন্ডসেট নিয়ে চলাফেরা করেন। এবং উনি কি একদম। এমন টেক মাইন্ডসেটের লোক কিনা, এটা নিয়ে আমার একটু যথেষ্ট কোশ্চেন আছে। তবে হুম আমি যেটা খুশি হয়েছি রাজীব হাসান ভাইকে ইনক্লুড করার কারণে, কারণ উনি অনেক ডেডিকেটেড একজন মানুষ, এবং উনি কাজ করবেন আশা করি আমি। আহ, এদিক হুম থেকে আমি হাবিবুর রহমান, হাবিবুর রশিদ হাবিব ভাই, হুম ওনার ব্যাপারে খুব আশাবাদী। উনি অনেক ভালো কাজ করেছেন এবং ওনার রেকর্ডও ভালো সোফার। আমি আশা করছি উনি ওনার সেই ধারাটা অব্যাহত রাখতে পারবেন। এবং আরো কিছু যে মন্ত্রী তো দেওয়া হয়েছে, এখানে আমি আমিনুর রহমান ভাই থেকে শুরু করে ইশরাক আহমেদ থেকে শুরু করে সবার ব্যাপারে আমি আশাবাদী। বাট কিছু কিছু মন্ত্রণালয় অবশ্যই আমি একটু কনসার্নড। এবং ওকে। আহ, আমি এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা তারুণ্যকে কি প্রাধান্য দিয়েছি যে এখানে দেওয়া উচিত ছিল। এবং সেই জায়গাটাতেই দেখতে হবে যে আসলে কেমন কাজ হচ্ছে। এবং আহ, যদি বিশেষ করে আপনি যদি জানেন, আমাদের আমাদের যে টেকনোলজিক্যাল আমাদের যে আমলারা আছেন তারাও টেক সেভি নন, তারাও একটু বেশ ব্যাকডেটেড। যেখানে আমাদের হুম হুম আমলারাও ব্যাকডেটেড, প্লাস আমাদের মন্ত্রীরাও যদি সেখানে ওই আপডেটেড না ইনফরমেশন অথবা থাকে। টেকনোলজি সম্পর্কে জ্ঞান না রাখেন, তাহলে আমাদের জন্য অনেক কিছু টাফ হয়ে যাবে। বিশেষ করে সবকিছু যখন টেক দিয়ে হবে, এটা আমাদের হুম ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে যাবে সামনে। এবং আমরা যে প্রবলেমগুলো সলভ করার কথা চিন্তা করছি অনেক সময়, সেগুলো কিন্তু টেক দিয়ে ইজিলি সলভ করা যেতে পারে। ইনফরমেশন এখন, এক্স্যাক্টলি। ইনফরমেশন এবং টেকনোলজি এমন জায়গায় পৌঁছেছে, আপনি ইউ ক্যান সলভ এভরিথিং ফ্রম এডুকেশন টু করাপশন টু ক্রাইম, এভরিথিং ইউ ক্যান সলভ উইথ টেকনোলজি, রাইট? ওকে। বাট এই জায়গাটাতে কি আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা, এবং আমরা কি আহ, আমার মনে হয় আমরা আমাদের একটু সময় দিতে হবে। আমি দেখবো, হয়তো আমি ওনার সম্পর্কে সরাসরি এত ভালো জানি না, হয়তো আমি এর জন্য জানি না। বাট এমনও হতে পারে উনি এসব ব্যাপারে অবগত আছেন। বাট এই ব্যাপারগুলোতে আমি একটু কনসার্ন অবশ্যই আছি। ডেফিনেটলি। ওকে, সব বিষয়ে কথা হলো, অনেক বিষয় আলোচনা হলো নোমান ভাই। একদমই আমরা একটু আশাবাদী হতে চাই। আমরা নতুন একটি গভর্নমেন্ট এসছে এবং ওনারা কাজ করবেন ডেফিনেটলি। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি রয়েছেন তিনিও যোগ্য লোক, সালাউদ্দিন আহমেদ রয়েছেন। এবং আমরা যদি দেখি যে শিক্ষামন্ত্রী, আমাদের যদি শিক্ষা ঠিক থাকে, স্বাস্থ্য খাত যদি ঠিক থাকে, এবং যদি নিরাপত্তার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ করেন, এবং পররাষ্ট্র নীতিতে যদি আমরা একদম
বুক চিতিয়ে কথা বলতে পারি, তাহলেই তো মনে হয় দেশের জনগণ শান্তিতে থাকবে এবং তাদের আর কোনো থাকবে না। তবে আমরা সবচেয়ে সব দিক আমরা আশাবাদ রেখে আজকে আয়োজনটা শেষ করবো। নোমান ভাই, আপনার কি কোনো ক্লোজিং রিমার্কস রয়েছে বিএনপির উদ্দেশ্যে বা জামাতের উদ্দেশ্যে? আম, আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাবো যে আমরা আসলে দেশের যেই একটা ক্লান্তি লগ্নে আছি, এখানে আমাদের আসলে উগ্র হওয়ার অথবা অ্যাগ্রেসিভ হওয়ার কোনো জায়গা সুযোগ নেই। নেই। এবং আমরা আমাদের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা এখন একটু থিন লাইনে দাঁড়িয়ে আছে, যদিও আমাদের সামনে অনেক কিছু করার সুযোগ আছে, বাট এই সম্পূর্ণ কাজটি হুম। করতে হবে ধৈর্য এবং একটি সুদূর প্রসারী চিন্তাধারা থেকে। এখন আমি এটা জামাতের বেলায় যেটা প্রযোজ্য যে ভাই, আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করবেন এবং আপনারা আগামী ইলেকশনের জন্য আপনাদের রাজনীতি সেট করুন প্লিজ। এবং এর ভিতরে দেশকে একটি সঠিক পন্থায় চলতে দিন। বিএনপির ভুলগুলো আপনার তুলে ধরুন, বিএনপিকে চাপে রাখুন, যে কোনো অন্যায় অত্যাচার হলে জনগণের পাশে দাঁড়ান এবং সেটা নিয়ে আপনি আগামী ইলেকশনের জন্য তৈরি করুন। এবং আমি বিএনপির কাছেও বলতে চাবো, আপনারা জনগণের ম্যান্ডেট হুম। নিয়ে হুম। এসেছেন, আপনাদের অনেক আসনে যে আপনাদের কিন্তু ভোট কমেছে গত 1 বছরে, সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং আপনি যদি দেশকে পরিবর্তন করতে চান, আপনারা যে প্ল্যানের কথা বলছেন, প্ল্যানকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে চান, আপনাদের কিন্তু জনগণকে ফিরিয়ে আনতে হবে, আপনাদের উপর ভরসা দিতে হবে। ভরসাটা তখনই দিতে পারবেন যখন আপনাদের কাজে কর্মে তা প্রকাশ পাবে। আমি আশা করছি আপনারা আগামী 6 মাস 1 বছরের ভিতরে জনগণের ভিতরে সে আস্থা আনার জন্য কাজ করবেন। আর যদি তা না করতে পারেন, তাহলে আমাদের দেশের জন্য, আমাদের এই নিউ জেনারেশন, যে জেনারেশনটা তৈরি হয়েছে, যে কথাটা আপনি বললেন 1400 মানুষকে তারা মারা যেতে দেখেছে, এই 1400 মানুষ হুম। কিন্তু আমাদের আরবান মিডল ক্লাস এবং আমাদের একেবারে আশেপাশের মানুষজন, এবং এর হুম। কারণে কিন্তু আন্দোলনটা হয়েছে। তারা কিন্তু হুম। এখনো আছে এবং তাদের কিন্তু সমাজে অবস্থান আছে এবং তারা দেশের সব নেতৃত্ব পজিশনে যাবে একদম। আগামী কিছুদিনের ভিতরে। এবং তখন হুম। তাদের বিশ্বাসটা যদি আপনার উপর না থাকে, আপনার জন্য আরেকটি ডিজাস্টার ওয়েট করছে। এবং আমি আশা করি ওকে। বিএনপি একজন সমর্থক হিসাবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, একজন কর্মী হিসাবে আপনারা সেদিকে যাবেন না। আপনারা পজিটিভ রাজনীতি করবেন, জনগণকে ফিরিয়ে আনবেন এবং আপনাদের প্ল্যানকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ একদম। করবেন। একদম। একদম। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ নোমান ভাই। আমরা আসলে আশাবাদী হতেই চাই। পরাজিত হওয়ার পর যেভাবে পরাজিত প্রার্থীরা জয়ী প্রার্থীদের কাছে ফুলেল শুভেচ্ছা নিয়ে গিয়েছেন, জয়ী প্রার্থীরা গিয়ে মিষ্টি মুখ করিয়েছেন যারা নির্বাচনে জয়ী হতে পারেননি, ঠিক যেমনটি ভাবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছেন, ডক্টর নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, তাদের সাথে আলাপ করেছেন। এই যে সম্প্রীতির বন্ধনের বার্তা তারা দিয়েছেন, এই বার্তা নিয়েই কিন্তু আমরা থাকতে চাই এবং আগামীর বাংলাদেশ খুব চমৎকার হোক এবং আমরা একটা নিরাপদ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ পাই এবং সবচেয়ে বড় কথা, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা পাই, যেটা বাংলাদেশের প্রশ্নে সব হাত যাতে এক হয়ে কাজ করে, তেমনটাই আমাদের চাওয়া। ধন্যবাদ নোমান ভাই, বার্লিন জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নোমান আব্দুল্লাহ। থ্যাংক ইউ দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য। দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন দয়া করে আপনার মতামত, এবং যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে আরো বড় করতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।